আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ শিখব এবং এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্যে। সেই সাথে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ব্যাংকের পরীক্ষার জন্য কিন্তু এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু হচ্ছে যে কারেকশন, তারপরে হচ্ছে যে রাইট ফ্রম ভার্ব টাইপ আকারে কিন্তু প্রশ্ন এসে থাকে। আচ্ছা, তো আজকে আমরা এই টপিকটা আলোচনা করব। তো এই টপিক থেকে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে, আশা করি এই ভিডিওটা দেখলে বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু এক নিমেষেই সমাধান করা সম্ভব। আমাদের যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী বা শিক্ষার্থী আছে, তাদের অনেকেই কিন্তু এই টপিক্সটা এড়িয়ে যেতে চায়। একটু তারা মনে করে যে কঠিন। আসলে কিন্তু এই টপিক্সটা একদমই সহজ, কঠিন মনে করার কিছু নেই। আর আজকের এই ভিডিওটি দেখলে আশা করি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে পরীক্ষায় যত প্রশ্ন আসে সবগুলো প্রশ্নই তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা, তো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এই টপিকটা যাওয়ার আগে আমি এটা সম্পর্কে একটু বলি যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট হলো যে এমন একটা বিষয়, আমি যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলি তাহলে কি হবে, যে আমি যদি একটা ইতিবাচক কথা বলি বা হ্যাঁ বোধক কোনো কথা বলি, ওই কথার সাথে কেউ যদি সম্মতি প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলবো। আর আরেকটা আছে কি নেগেটিভ কথা বা একটা নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে আছে, কিন্তু কেউ যদি নেগেটিভ স্টেটমেন্টের সাথে সম্মতি প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ এগ্রিমেন্ট বলবো। ঠিক আছে, তার মানে হ্যাঁ বোধক বাক্যের সাথে হ্যাঁ বোধক কোনো কিছু বলা, এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এবং নেগেটিভ কোনো কিছুর সাথে নেগেটিভ মনোভাব পোষণ করাটাই হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে মূল বিষয়ে চলে যাই, যেহেতু এইটা দুইটা পার্ট, যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটা হলো নেগেটিভ এগ্রিমেন্ট। তো আজকের এই পার্টে আমরা শিখবো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং পরবর্তী পার্টে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট শিখব। তো যদি দুইটা পার্ট একসাথে দিই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমরা দুইটা পার্ট আলাদা আলাদা করে দেব। তো আশা করি সাথেই থাকবে, ভিডিওটি এই যে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখো যে এই টপিকটা তোমার এখনই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, এই যে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস ডট ডট প্লাস অ্যান্ড প্লাস সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন পরীক্ষা হোক বা বিভিন্ন চাকরির পরীক্ষায় হোক, আমাদের যখন এমসিকিউ সলভ করতে হয়, তো আমাদের সবসময় মাথায় একটা জিনিস থাকে যে কী করি আমি অল্প সময়ের মধ্যেই এই এমসিকিউগুলো সলভ করতে পারি। আমাকে ওই বিষয়টাই কিন্তু মূলত ফোকাস করতে হবে। এখন যদি মনে করো যে না, এখানে আমি এগ্রিমেন্টগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করব বা ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে হয় এগুলো ওইখানে আমি অ্যাপ্লাই করব, সেটাও সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে আগে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো কেমন আসে এইটা যখন আমরা হচ্ছে যে সহজেই শিখে যাব বা বুঝে যাব, এরপরে কিন্তু আমরা এইগুলো দিয়ে নতুন নতুন বাক্যও কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু প্রথম যে ভিত্তি বা বেজ, এইটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে, তাহলে আমরা অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো কিন্তু সহজেই রপ্ত করে নিতে পারবো। তো এইখানে আমি এখন আসল কাজে চলে যাই। এখানে যে একটা আছে কি, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস ডট ডট প্লাস অ্যান্ড সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আচ্ছা, আজকে আমরা এটা মূলত দেখব যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা, এই যে এখানে দেখো প্রথমে থাকবে কিন্তু সাবজেক্ট, তারপরে কি থাকবে, একটা পজিটিভ ভার্ব। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সময় এখানে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব থাকবে, আর নেগেটিভ এগ্রিমেন্টের সময় কি থাকবে, সাবজেক্টের পরে এখানে একটা নেগেটিভ ভার্ব। এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই যে এখানে অ্যান্ড আছে, আমি জাস্ট দুইটা মিলাই বলি, তাহলে মিলাই বললে এটা কিন্তু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে যেমন অ্যান্ড আছে, এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সময়ও অ্যান্ড থাকবে, তারপরে নেগেটিভ এগ্রিমেন্ট ওই সময়ও কিন্তু অ্যান্ড থাকবে। আচ্ছা, এইখানে যেমন অ্যান্ডের পরে সো আছে, আচ্ছা এখানে যেমন সো আছে না, কিন্তু যখন নেগেটিভ এগ্রিমেন্ট করব তখন কিন্তু এখানে সো থাকবে না। এখন আমরা যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতেছি, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বিষয়টাই কিন্তু আমরা খেয়াল করব। তো আমরা শুরুতে কি মনে রাখবো যে প্রথম যে অংশটা থাকবে এই অংশটা কি থাকবে, একটা পজিটিভ ভার্ব থাকবে,
এবং কি থাকবে, অ্যান্ড থাকবে। হ্যাঁ, অ্যান্ডের পর একটা কি থাকবে, সো, এরপরে কি থাকবে, সাবজেক্ট। তো আমরা কী করে মনে রাখতে পারি? মনে রাখতে পারবো হচ্ছে যে যখন এই পাশটা আমার পজিটিভ ফর্ম থাকবে তখন আমাকে দেখতে হবে যে অপশনের কোথায় সো আর সাবজেক্ট, মানে অ্যান্ডের পরে কোথায় সো আর সাবজেক্ট বসেছে ওই অপশনটা হবে আমাদের অ্যান্সার। আর এইখানে যে অক্সিলারি ভার্বটা আমরা বসাবো, এই অক্সিলারি ভার্বটা কোন ফর্মে বসাবো? অবশ্যই এইখানে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এখানকার ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স, এখানকার ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানকার ভার্বটা হবে কি, পাস্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বিষয়টা আরেকবার বলি যে এখানে উদাহরণটা দেখলে মোটামুটি বোঝা যাবে। শি টুক পিকচার্স অ্যান্ড সো ডিড আই। এই যে পরীক্ষায় কিন্তু গ্যাপ থাকে আমাদের এইখানে, এইটাই কিন্তু 4টা অপশন বানায় দেয়। এমসিকিউটা কেমন হয় ওইটা আমি কিন্তু নেক্সটে আমার যে কোশ্চেন আছে ওটা কিন্তু আমি দেখাবো। আচ্ছা, এই যে শি টুক পিকচার্স, এই যে শি টুক, এটা কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ আছে না? এখানে কি নেগেটিভ ফর্ম আছে কিছু? নেই। এটা যেহেতু পজিটিভ আছে এরপরে কি আছে, এই যে অ্যান্ড আছে। তো আমাদের কথা ছিল কি, যখন অ্যান্ড থাকবে অ্যান্ডের পরে আমাদের কি থাকতে হবে, একটা সো থাকতে হবে আর একটা কি থাকতে হবে, সাবজেক্ট। এই যে এখানে সো আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এইটা আমাদের কিন্তু শর্তটা ফিল আপ করছে। কিন্তু এখানে ডিড নেব নাকি ডু নেব নাকি ডাজ নেব, ঠিক আছে, এইটা কার উপরে নির্ভর করবে? এটা সম্পূর্ণ নির্ভর করবে এইখানে যে টুক যে ভার্বটা আছে এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে হবে পাস্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কি, যখন আমাদের অ্যান্ডের পরে সো থাকবে, সোর পরে আমাদের কী থাকবে, কী থাকবে, একটা অক্সিলারি ভার্ব এবং শেষে একটা কী থাকবে, সাবজেক্ট। আচ্ছা, 2 নাম্বার যে নিয়মটা আছে সেটা কি আছে, এটাও সেম একই, সাবজেক্ট থাকবে, পজিটিভ ভার্ব থাকবে, প্লাস ডট ডট অ্যান্ড। আচ্ছা, এখানে কি আছে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু অবলিক অলসো। তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আমাদের নিয়ম হচ্ছে 2টা। একটা হচ্ছে এই যে এই পাশটা কিন্তু পজিটিভ সবসময় থাকবে এবং অ্যান্ড উভয়ের ক্ষেত্রেই কিন্তু থাকবে। হ্যাঁ, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কিন্তু অ্যান্ড থাকবে, কোনো মানে মিস যাবে না। আচ্ছা, কিন্তু এখানে অ্যান্ডের পরে কী বসছিল, সো বসছিল, কিন্তু এখানে অ্যান্ডের পরে কী বসছে, অ্যান্ডের পরে এখানে সাবজেক্ট বসছে, তারপরে কী বসছে, মাঝে বসছে অক্সিলারি ভার্ব, তারপরে কী বসছে শেষে, টু অথবা অলসো। এই যে এই 2টা পার্থক্য শুধু মনে রাখতে হবে যে এইখানে যেমন হচ্ছে যে অ্যান্ডের পরে সো ছিল, শেষে কী ছিল, সাবজেক্ট, কিন্তু এইখানে অ্যান্ডের পরে কী থাকবে, সাবজেক্ট বসবে আর শেষে কী থাকবে, টু অথবা অলসো। অপশনে যদি টু থাকে টু নিতে হবে, অলসো থাকলে অলসো নিতে হবে, যেটা থাকবে সেটা। তাহলে এইখানে অ্যান্ডের পরে আমাদের সাবজেক্ট আর টু থাকবে, এখানে কি আছে, সো আর শেষে কী থাকবে, সাবজেক্ট। এটাই হচ্ছে কথা। কিন্তু সবচেয়ে কমন ব্যাপার হলো দেখো দুইজনের মধ্যে কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এখানেও কিন্তু দুইজনের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, অ্যান্ডের পরে যখন সো থাকবে তখন দেখতে হবে যে কোন অপশনের শেষে সাবজেক্ট আছে। আচ্ছা, আর অ্যান্ডের পরে যখন সাবজেক্ট থাকবে তখন দেখতে হবে অপশনের কোথায় বা শেষে আমাদের টু অথবা অলসো আছে, ঠিক যেটার মধ্যে থাকবে সেটাই হবে অ্যান্সার। এইখানে একটা বিষয় আছে, এক্সাম্পলটা দেখি, শি টুক পিকচার্স অ্যান্ড আই ডিড টু অথবা অলসো। এই যে আমাদের এই পাশটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে বা পজিটিভ আছে, তারপরে এখানে কি অ্যান্ড আছে না, অ্যান্ডের পরে আমাদের কি বসবে, যখনই অ্যান্ড বসবে অ্যান্ডের পরে আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টের একদম এই পাশে শেষে কি বসবে, টু অথবা অলসো। এখানে আমি 2টাই রাখছি, কিন্তু পরীক্ষার সময় থাকে একটা, হয় টু থাকে অথবা অলসো থাকে, কিন্তু মাঝখানে একটা কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। এই অক্সিলারি ভার্ব কার অনুযায়ী বসছে, এই যে টুক, এটা পাস্ট টেন্স, এই জন্য আমাদের এখানে কি বসছে, ডিড বসছে। হ্যাঁ, তাহলে নিয়মটা হলো কি, নিয়মটা হচ্ছে যে এখানে এই যে এই পাশটা যখন পজিটিভ থাকবে, এখন অ্যান্ডের পরে যখন সো থাকবে, শুধু মনে রাখবে অ্যান্ডের পরে যখন সো থাকবে তখন শেষে কি, সাবজেক্ট, আর এখানে অ্যান্ডের পরে যখন সাবজেক্ট থাকবে তখন শেষে কি থাকবে, টু অথবা অলসো। এখন যে অপশনে এগুলো ব্যবহার করবে সেটাই হবে অ্যান্সার। এই যে 2টা এখন প্রশ্ন আমি দেখাচ্ছি, এই 2টা প্রশ্ন দেখলেই কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন এই যে তোমাদের হচ্ছে যে বইয়ের যে টপিক্সটা আছে, টপিকের যতগুলো এক্সারসাইজ আছে বা বিবাদশীল যতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো কিন্তু তখন যখন তুমি দেখবে তখন কিন্তু সবগুলোই পারবা। হ্যাঁ,
আচ্ছা এটা দেখো, শি ইজ এ পেইন্টার অ্যান্ড, এই যে সোজা কথা হচ্ছে এইটুক কি পজিটিভ আছে, তাহলে এখানে কি বসছে অ্যান্ড। আচ্ছা অ্যান্ডের পরে আমরা জানি কি বসে, অ্যান্ডের পরে কখনো সাবজেক্টে বসে, আবার কখনো কি বসে, সো বসে। তো অ্যান্ডের পরে যখন আমাদের সাবজেক্ট বসে তখন কি হয়, সাবজেক্টের পরে আছে একটা অক্সিলারি ভার্ব বসে, তাই না? কিন্তু এখানে কি অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা কাটা। আচ্ছা অ্যান্ডের পরে এখানে কি বসছে, সো বসছে, তাই না? এই যে অ্যান্ডের পরে সো বসছে, তারপরে কি বসার কথা, অক্সিলারি ভার্ব বসার কথা, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে নেই, তাহলে এটাও কাটা। আচ্ছা আর ডি নাম্বার ডাজ, এটা তো হবে না। দেখো এই যে অ্যান্ডের পরে এখানে সো বসছে, সোর পরে একটা অক্সিলারি ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তার মানে কি হবে, এইটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা এখানে ইজ কেন নিলাম, ইজ নিলাম কারণ এই যে এখানে শি ইজ, তার মানে কি প্রেজেন্ট টেন্সে আছে না, তার মানে পার্সন অনুযায়ী এই যে হির পরে আমরা ইজই বসাই, এই কারণে ইজ নিয়েছি। হ্যাঁ আচ্ছা 2 নম্বরের উদাহরণটা দেখো, ইউ লাইক চকলেট। আচ্ছা আগে বলো যে এইটা আছে কি পজিটিভ আছে না, যদি পজিটিভ থাকে তাহলে আমাদের এখানে কি বসবে, অ্যান্ড বসবে, মানে সোজা কথা হচ্ছে আগে অ্যান্ড নিতে হবে, তাহলে অ্যান্ড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই না? আচ্ছা অ্যান্ডের পরে আমরা কি বসাতাম, অ্যান্ডের পরে হচ্ছে যে এই যে অ্যান্ডের পরে হয় সো বসবে অথবা কি বসবে, অথবা সাবজেক্ট। তো অ্যান্ডের পরে এখানে কি সো বসছে অথবা সাবজেক্ট বসছে, বসে নাই, তাহলে এটা কাটা। আচ্ছা অ্যান্ডের পরে সো বসবে অথবা সাবজেক্ট বসবে, এখানে একটা সাবজেক্ট আছে, এটা বিবেচনায় রাখলাম। এখন সাবজেক্ট যখন বসে, সাবজেক্টের পরে আমাদের কি বসে, একটা অক্সিলারি ভার্ব বসে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে নেই, তাহলে এটা কাটা। আচ্ছা ডি নাম্বারে আসি, অ্যান্ডের পরে আমাদের কি বসে, সাবজেক্ট বসে। আচ্ছা সাবজেক্ট বসাইছি, তারপরে কি আছে, অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসাইছি। যখন আমাদের অ্যান্ডের পরে আমরা সাবজেক্ট নেই, এই যে অ্যান্ডের পরে যখন সাবজেক্ট নেই তখন শেষে একটা কি থাকতে হয়, টু অথবা অলসো, কিন্তু এখানে কি টু অথবা অলসো আছে, নেই, তার মানে এটা কাটা। আচ্ছা এখন সি নাম্বারটা দেখি, অ্যান্ডের পরে এখানে কি আছে, সো আছে। আচ্ছা অ্যান্ডের পরে যখন সো থাকে তখন কি হয়, অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট না, তাহলে এই যে এটা অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট, তাহলে এটা মিলে গেছে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আর এখানেও সি নাম্বার, এটা হলো অ্যান্সার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা। তো শুধু মনে রাখতে হবে কি যে এই পাশটা পজিটিভ হলে অ্যান্ডের পরে যদি সো থাকে তাহলে সে হিসাবে সাবজেক্ট, আবার যদি এই পাশটা ঠিক পজিটিভই থাকে তাহলে এখানে কি হবে, অ্যান্ডের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে শেষে আমরা কী নেব, টু অথবা অলসো, যে অপশনটাই থাকবে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে এটাই যে কেউ যদি হচ্ছে যে একটা ইতিবাচক কথা বলে তাহলে সেই কথার সাথেই সম্মতি দেওয়া, আবার কেউ যদি একটা নেগেটিভ কথা বলে তাহলে ওই কথার সাথেই সম্মতি দেওয়া, এই দুইটাই হলো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট। তো এই টপিকটা অনেকেই ভয় পেয়ে থাকে, তো ভয় পড়ে কিছু নেই, আশা করি যে এই ভিডিওটা দেখার পরে হচ্ছে যে তোমাদের সে কনফিউশনটা দূর হয়ে গেছে। আর এই জাতীয় যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে সবগুলো আশা করি সমাধান করতে পারবো। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরাই দিতে পারে, যে কিছু কিছু জায়গায় দেখো অ্যান্ড দিয়েছে না, অ্যান্ডের পরে কিন্তু এখানে শো রাখছে, তো ওরা এমনও দিতে পারে অ্যান্ডের পরে শো এখানেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে বাকি অংশটা তোমাকে 4টা অপশন দেখে বসাইতে হবে। যদি তোমার এই যে এই দুইটা রুলস, এই রুলসটা আর এই রুলসটা, দুইটা রুলস যদি তোমার মনে থাকে বা মাথায় রাখতে পারো তাহলে এখান থেকে যতগুলো এমসিকিউ দিক না কেন সবগুলো তুমি সলভ করতে পারবা। হ্যাঁ তো এই টপিকটা হলো যে সহজ টপিকস, ভয় পাওয়ার কিছু নেই। তো এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ এইটারই আরেকটা পার্ট হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো সেই পর্যন্ত পাশেই থাকবে।